গুড মর্নিং ডে স্টুডেন্ট, তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে প্র্যাকটিস সেটে এবং ক্লাসটাকে একবার প্রত্যেকে প্রতিদিনের মতো শেয়ার করে দিবে যেন বাকিরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আশা করব তোমাদের প্র্যাকটিস খুব সুন্দর চলছে এবং প্রত্যেকটা জিনিস তোমরা প্রত্যেকটা অঙ্ক একবার করে প্র্যাকটিস করছো ক্লাস শেষে। এবং আজকে যে আমাদের 21 থেকে 22টা প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে গেছে, আশা করি তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেট মান্থলি বা সপ্তাহে বা 15 দিন পর পর একবার করে রিভিশন করছো। কারণ রিভিশন আর প্র্যাকটিস না করলে স্যার সব তোমার শুধু করাটাই হবে, বাকি সব টাইমটা নষ্ট হয়ে যাবে তোমার। তো এই জন্য বলছি, তুমি যখন টাইম দিচ্ছ পড়াশোনার পিছনে তাহলে ভালো করেই দাও একটু জিনিসগুলোকে, প্রত্যেকটা সাবজেক্ট স্যার, শুধু ম্যাথ বলে না, অল সাবজেক্ট স্যার। তুমি ক্লাসে যা পড়লে একবার ক্লাস শেষে দেখে নাও এবং সপ্তাহে একবার করে রিভিশন করো এবং মান্থলি একবার রিভিশন করো। তাহলে স্যার তোমার, তুমি যে টাইমটা যে টাইমটা তুমি দিয়েছো সেই পড়াশোনার পেছনে, সেই টাইমের একটা মূল্য থাকবে, ভ্যালু থাকবে। তুমি 1 মাস পরে গিয়েও সেই জিনিসটা তোমার মনে থাকবে। আর তা না হলে তুমি আজকে পড়লে আর রেখে দিলে, একবার পরীক্ষার দিন দেখছো, তাহলে কিছুই হবে না স্যার, সমস্ত কিছু ভুলে যাবে তুমি। সেই জন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস এবং রিভিশন করতে হবে। যে ভালো রিভিশন করবে, প্র্যাকটিস করবে, সে কিন্তু সিলেকশন নিয়ে যাবে স্যার। চলো, প্রথম প্রশ্ন দেখবে, খুব সুন্দর প্রশ্ন। আজকের প্র্যাকটিস সেটটাও খুব সুন্দর, প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে, একেবারে পেপারে আসার মতো প্রশ্ন স্যার। কেন বলছি? এই জন্যই বলছি কারণ প্রত্যেকটা তোমার পরীক্ষার লেভেলের প্রশ্ন রয়েছে এবং পরীক্ষা হলে গিয়ে দেখতে পাবে তোমরা যে না, আমি আজকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো সত্যি, একবারে এই টাইপেরই স্যার প্রত্যেকটা প্রশ্ন তুমি দেখতে হবে। দেখো কি বলছে, 5x - 2y, 5x - 2y বাই x - 2y ইকুয়াল টু কত বলেছে স্যার? 9:17, অর্থাৎ 9/17 বলেছে, তাই তো? তাহলে বলছে 9x/13y, 9x/13y এর ভ্যালু কত? দেখো, অনুপাত মানে কি আমরা বাই আকারে লিখতে পারি, সেই জন্য লিখে দিলাম 5x - 2y বাই x - 2y সমান 9:17 ছিল, তাহলে 9/17 লিখে দিলাম। তাহলে দেখো, কোনাকুনি গুণ করে দাও এভাবে, কিছুই নেই অঙ্কে, একবারে 5×17 85, এক্স মাইনাস আছে, মাইনাস বসে দেওয়া, 17×2 = 34, ওয়াই ইকুয়াল টু 9 দ্বারা গুণ করো 9x মাইনাস 2 দ্বারা গুণ করো 9×2 = 18 ওয়াই। তাহলে এখান থেকে দেখো স্যার, 85x, 9xটা এপারে আসলে কি হয়ে যাবে? -9x ইকুয়াল টু এই -34 ওয়াইটা উপরে গেলে কি হয়ে যাবে স্যার? +34 ওয়াই মাইনাস 18 ওয়াই। ক্যালকুলেশন করবো স্যার, 85 থেকে 9 বাদ দিলে কত হয়ে যাবে? আচ্ছা, 5 বাদ দাও, 80 হয়ে গেল। 4 বাদ দাও, 76x ইকুয়াল টু কত হয়ে যাবে? 34 থেকে 8 বাদ দিলে স্যার 16 ওয়াই, তাই তো? তাহলে দেখো, ওয়াইটাকে এপারে নিয়ে আসো, এক্স এর নিচে নিয়ে আসো ওয়াইটাকে, তাহলে ছিল কি 16। এই 76টাকে নিচে নিয়ে যাও তুমি ওয়াই 16, তার মানে 76, অর্থাৎ এপার থেকে এপারে কোনো জিনিসকে নিয়ে আসলে গুণ আছে, এপারে দেখো 16 ইন্টু ওয়াই আছে, তার মানে এপারে এসে নিচে চলে আসবে ভাগ, এপারেও গুণ আছে, তার মানে ওপারে গিয়ে ভাগ হয়ে যাবে, নিচে চলে যাবে। মানে এক্স বাই ওয়াই এর ভ্যালুটা কত পাচ্ছি স্যার? 16/76। এক্স বাই ওয়াই এর ভ্যালুটা পাচ্ছি 16/76। এই জিনিসটা ভালো করে মনে রাখো। কি চেয়েছে ভ্যালু স্যার? আমাদের চেয়েছে 9x/13 কত? 13y। তাহলে দেখো 9/13 ইন্টু এক্স বাই ওয়াই, এই জিনিসটা আমরা লিখতে পারি তো এটাকে ভেঙে। 9x মানে কি 9 ইন্টু এক্স, তার মানে 9 ইন্টু এক্স লিখলাম 9x, 13y, 13 ইন্টু ওয়াই 13y নিচেই রয়েছে, এভাবে লিখতে পারি তো? তাহলে দেখো এখান থেকে কি হয়ে যাবে, তাহলে 9/13 রাখবো আমরা গুণিত কত আছে? এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই এর ভ্যালু কত পেয়েছি স্যার? 16/76। তাহলে কাটাকাটি করবো, এখানে কত হয়ে যাবে স্যার? 2 দ্বারা 8×2 = 16, 2 দ্বারা 3, 8 8 3 2 76, 2 দ্বারা 9, 2 দ্বারা 2 1 2, 9 2 18, তার মানে পেয়ে গেলাম কত? এখানে উপরে 9 গুণিত 9, তার মানে কত হয়ে গেল স্যার? 9 গুণিত 9, আচ্ছা সরি, 4 2 8 আর 19 2 38, তার 4 4 9 কত হয়ে গেল স্যার? 36, 36 বাই কত হয়ে যাবে? এখানে 19 কে 13 দ্বারা গুণ করো, 3 19 57, 7 হাতে থাকলো কত? 5, 19 1 19, 5 24,
তার মানে 36/, আর কত হয়ে গেল 247 হয়ে গেল আমাদের অ্যান্সার। অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ডিরেক্টলি এখানে আমরা কোনাকুনি গুণ করবো, x/y এর ভ্যালুটা বের করবো। এবার এখানে বলেছে 9/13, 9x/13 হয়, 9x/13 কে ভেঙে লিখবো 9/13 ইন্টু x/y। x/y এর ভ্যালু পুট করে দেবো, কাটাকাটি করবো, পেয়ে যাবো 9 উপরে 4, তাহলে 9 এর সঙ্গে 4 গুণ করলে 36, আর 13 সঙ্গে 19 গুণ করলে 247 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন ডি যেখানে রয়েছে। চলো পরের প্রশ্ন করার চেষ্টা করবে স্যার প্রত্যেকে। আর ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে একবার কমেন্টে, কেমন বুঝতে পারছো। চলো কি বলছে, একটি শহরে, আচ্ছা জনসংখ্যা বৃদ্ধি থেকে রয়েছে জনসংখ্যা বৃদ্ধি হ্রাস, তাহলে আমি কি বলেছিলাম, জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস, তারপরে কি চক্রবৃদ্ধি সুদ, তারপরে আর কি স্যার তোমার মূল্য বৃদ্ধি বা হ্রাস। প্রত্যেকটা এই যে 3 থেকে 4টা চ্যাপ্টারের অঙ্ক বললাম, এই টাইপগুলো, এই 3 থেকে 4টা চ্যাপ্টারের অঙ্ক একটা টাইপে একটা মেথডেই কিন্তু হয়ে যায় আমাদের। চলো বলি, একটি শহরে ভালুকের সংখ্যা প্রতি বছর 3% করে বৃদ্ধি পাচ্ছে। কত পার্সেন্ট করে স্যার? 3% করে। 3% মানে কি 3/100। অর্থাৎ আজকে যদি আমার আগে যদি 100 জন হতো, তাহলে 1 বছর পর কত হয়ে যাবে? 103, 3 জন বৃদ্ধি পেয়েছে 1 বছর পরে। তাহলে কি বলেছে আমাকে? 3% হারে বৃদ্ধি পাচ্ছে। যদি বর্তমান শহরে ভালুকের সংখ্যা 21,218 হয়, তাহলে 2 বছর আগে ভালুকের সংখ্যা কত ছিল? কত বছরের কথা বলেছে? 2 বছরের। তাহলে এই জিনিসটাকে 2 বার লিখে দেব, 100, 103। তার মানে এটা ছিল 2 বছর আগে, আর এটা হয়ে গেল বর্তমান। আগে ছিল 100 জন, 1 বছর পরে হয়ে গেছে 103। আগে ছিল 100, 1 বছর পরে হয়ে গেছে 103। 2 বছরের হিসাব বলেছে, 2 বার লিখব, করে দিব গুণ। তার মানে আগে কত ছিল? 100 গুণিত 100। আজ কত আছে বর্তমানে? 103 গুণিত 103। আগে ছিল এত, বর্তমানে আছে এত, কিন্তু আমাকে বর্তমানে কত বলে দিয়েছে? 21,218। তার মানে আমরা এখান থেকে বর্তমানে কত পেলাম? 103 গুণিত 103। এটা পেলাম যে বর্তমানে ভালুকের সংখ্যা, কিন্তু আমাকে প্রশ্নে বলে দিয়েছে 21,218। 21,000 কত স্যার? 218। তার মানে এতর মান যদি 21,218 হয়, তাহলে একের মান কত হয়ে যাবে? 21,218/103 গুণিত 103। তাহলে 2 বছর আগে ভালুকের জনসংখ্যা কত ছিল? তাহলে 2 বছর আগে ভালুকের সংখ্যা কত ছিল? 100 গুণিত 100। তাহলে 100 গুণিত 100 এর ভ্যালুটা কত হয়ে যাবে স্যার? 21218/103 ইন্টু 103 ইন্টু 100 ইন্টু 100। তাহলে কাটাকাটি করবো, এটা দ্বারা কাটলে গেলে পেয়ে যাবো 206, এটা দ্বারা কাটলে পেয়ে যাবো 2। তার মানে 2 একে 2, 2 একে 2 সমান 2। কয়টা শূন্য আছে? 2, 2 4টা। 1 2 3 4। তার মানে কত হয়ে গেল স্যার? 20,000। তার মানে 2 বছর আগে ভালুকের জনসংখ্যা কত ছিল? 2000। 20,000। প্রথম ভালো করে দেখো, 3% রেট করে বাড়ছে। তাহলে 3% মানে কি? 3/100। আজকে যদি 100 জন থাকে স্যার ভাল্লুক, 100টা ভাল্লুক থাকে, আগে যদি 100টা ছিল, তার মানে 1 বছর পর কত হয়ে যাবে? 103। তার মানে কত বছরের হিসাব বলেছে? 2 বছর। তারপরে 2 বার লিখবো। 3 বছর বলে 3 বার লিখতাম। 2 বছরের হিসাব বলেছে, 2 বার লিখবো, গুণ করব। তার মানে এটা ছিল আগে, আর বৃদ্ধি পেয়ে আজকে কত হয়ে গেছে? বর্তমানে এত। কিন্তু বর্তমানে ভালুকের সংখ্যা বলেছে 21,218। তার মানে এতর মানটা যদি 21,218 হয়, একের ভ্যালু কত হবে? এত। 100 ভ্যালু কত হবে? এত। এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখবে। সেম মেথডে হবে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক রয়েছে। এই প্র্যাকটিস সেটে কিন্তু চক্রবৃদ্ধি সুদের অঙ্ক রয়েছে, দেখিয়ে দিব তোমাদেরকে। কি বলছে? 5 জন মহিলা একটি কাজ 8 দিনে সম্পন্ন করতে পারে। তার মানে দেখো, 5 জন মহিলা কি শিখেছিলাম? 5 জন মহিলা মানে কি? 5 জন ওমেন করতে পারছে 8 দিনে। তার মানে মোট কাজ কত হয়ে গেল? 5 জন ওমেন ইন্টু 8। কত দিনে? লোক সংখ্যার সাথে যদি আমরা দিনটাকে গুণ করে দিই, তাহলে পেয়ে যাব মোট কাজ। 5 জন ওমেন করতে পারছে 8 দিনে একটা কাজ, তাহলে 5 গুণিত 5 জন ওমেন ইন্টু 8 পেয়ে গেলাম মোট কাজ। এবার এরা যে কাজটা করতে পারছে, সেই কাজটাই করতে পারছে কতজন? শিশু। সেখানে 8 জন শিশু একই কাজ করতে পারে 10 দিনে। তার মানে এই কাজটা 8 জন শিশু চাইল্ড করতে পারবে কত দিনে? 10 দিনে। তার মানে 8 জন শিশু 10 দিনে কত কাজ করবে? 8 জন শিশু ইন্টু 10। তারপরে কত হয়ে গেল? এত ইউনিট কাজ করতে পারবে। তার মানে এরা যত ইউনিট কাজ করছে আর শিশুরা যত ইউনিট কাজ করছে, সেই কাজটা হচ্ছে সমান। কেন না? আমাকে প্রশ্নে বলে দিয়েছে ওই কাজটাই অর্থাৎ কি 8 জন মহিলা 8 দিনে, 5 জন মহিলা 8 দিনে যে কাজটা করবে, 8 জন শিশু 10 দিনে সে কাজটা করতে পারবে। তার মানে তারা দুজন সমান কাজ করছে। তার মানে কাজের মানটা কি হয়ে গেল? সমান হয়ে গেল। এখান থেকে কার মান বের করবো? ডাব্লিউ আর সি এর। তাহলে দেখো, এই 8 কাটলো, 5 দ্বারা 2, তার মানে কত থাকলো এখানে? ডাব্লিউ
বা 1W, এখানে কিছু নেই মানে 1, এখানে কত থাকলো 2C, মানে ডাব্লুর নিচে সিটা নিয়ে আসো স্যার, সি 2, এই একটাকে লাত মেরে এখানে পাঠাও, কত হয়ে গেল W/C এর মানটা 2/1। তারপরে ডাব্লু অর্থাৎ একজন মহিলা একদিনে কত ইউনিট কাজ করতে পারে, 2 ইউনিট। সি এর মান কত পেলাম, 1। তাহলে এই কাজ আর এই কাজ দুটোই সমান, তার মানে যে কোনো একটাতে ডাব্লু আর সি এর মান বসিয়ে মোট কাজ বের করে দাও। তাহলে মোট কাজ, তাহলে দেখো যে কোনো একটা নিলেই হবে আমাদের, যেখানে মান বসাতে পারো সমান মান আসবে, তোমরা নিজেরা করে দেখতে পারো। তাহলে আমি এটাতেই বসাচ্ছি 5 ইন্টু ডাব্লুর মান কত আছে 2 ইন্টু সি এর মান কত আছে 8, আচ্ছা 8 ছিল 8 বসিয়ে দাও, তারপর কত হয়ে যাবে 5 2 10, 8 10 80, তারপরে কত হয়ে গেল স্যার 80, মোট কাজটা কত পেলাম 80। এবার আমাকে কি বলছে, দুজন মহিলা 4 জন শিশু কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে, তাহলে মোট কাজ কত পেলাম 80 ইউনিট। তার মানে এখন বলেছে 2 জন মহিলা 4 জন শিশু এই 80 ইউনিট কাজটা কত দিনে করতে পারবে। তার মানে দেখো 2 জন মহিলা প্লাস কতজন শিশু স্যার, 4 জন শিশু, তাহলে এরা একদিনে কত ইউনিট কাজ করতে পারবে স্যার, মান বসে দাও এখানে। 2 ইন্টু ডাব্লুর মান কত ছিল 2 প্লাস 4 ইন্টু সি এর মান কত ছিল স্যার 1, তাহলে কত হয়ে গেল 2 2 4, 4 1 4, 4 4 কত হয়ে গেল 8 ইউনিট। তার মানে 2 জন মহিলা এবং 4 জন শিশু একদিনে কত কাজ করবে, 8 ইউনিট। কাজ রয়েছে কত 80, তার মানে 80 ইউনিট কাজ কত দিনে করবে, 80/8 করে দিব সমান 10 দিনে। এখানে 5 জন মহিলা 8 দিনে যে কাজটা করছে, ধরে নিলাম এত কাজ করছে, সেই কাজটাই করবে 8 জন শিশু কত দিনে, 10 দিনে। তাহলে দুটো কাজ সমান হয়ে গেল, এখান থেকে W/C বের করলাম, ডাব্লুর মান 2, সি এর মান 1, যে কোনো একটাতে মান বেরিয়ে বসে আমরা কি করে নেব, মোট কাজ বের করবো। মোট কাজ এটাতে বসিয়ে দিলাম, তাহলে ডাব্লুর মান যদি 2 হয় তাহলে 5 2 10 আর 8 গুণ করলে 8 10 80, তার মানে মোট কাজ কত পেয়ে গেলাম 80। তাহলে কি বলছে, এই 80 ইউনিট কাজটা এখন 2 জন মহিলা এবং 4 জন শিশু যদি একসঙ্গে করে তাহলে কত দিনে করবে, 2 জন মহিলা 4 জন শিশু একদিনে কত ইউনিট কাজ করবে, একদিনের মানটা বসিয়ে দাও 2, ডাব্লুর মান যদি 2 হয় তাহলে 2 গুণিত 2 কত হয়ে গেল 4, প্লাস প্লাস বসিয়ে দাও 4 ইন্টু সি এর মান কত আছে 1, 4 1 4, তাহলে 4 আর 4 কত হয়ে গেল 8, মানে এরা 2 জন মহিলা এবং 4 জন শিশু একদিনে করবে 8 ইউনিট। তাহলে কত ইউনিট কাজ রয়েছে 80 ইউনিট, 80 ইউনিট কাজ কত দিনে করবে, 80/8 দিনে সমান 10 দিনে। চলো পরের প্রশ্ন দেখবে স্যার কি বলছে, দিব্যা 3,50,000 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 4,35,000 দিয়ে বিক্রি করে দেয়। 3,50,000 টাকা দিয়ে তুমি একটা গাড়ি কিনলে, কেনার পরে 4,35,000 টাকা দিয়ে তুমি সেটা বিক্রি করে দিচ্ছ, তাহলে বলছে শতকরা লাভ কত। তাহলে দেখো 3,35,000 তুমি কিনছো আর 3,50,000 কিনছো আর 4,35,000 বিক্রি করছো, তাহলে লাভ কত পেলে স্যার, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দাও, বিক্রি করছো কততে 4,35,000 বিক্রি করছো আর কিনেছো কত 3,50,000, মানে লাভ কত করলে, এত টাকাতে বিক্রি করলে এত টাকাতে কিনেছো, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি পেয়ে যাবো, লাভটা তাহলে কত হয়ে গেল স্যার 50 30 80 85, তার মানে 85,000 টাকা কি করলে লাভ করলে। তাহলে বলছে শতকরা কত লাভ, তাহলে 85,000 টাকা লাভ করলে কত টাকা ব্যবসায় লাগিয়ে গাড়িটা কিনতে কত টাকা লাগিয়েছো তুমি 3,50,000, 3,50,000, 3,50,000 টাকাতে লাভ করলে 8,85,000, তাহলে 100তে কত শতকরা বার করতে বলেছে, তাহলে পার্সেন্টেজ করে দেবো, 3টা শূন্য 3টা শূন্য 1টা শূন্য 1টা শূন্য, 5 দ্বারা 5 7 35, 5 দ্বারা 5 একে 5, 5 7 35, তাহলে কত হয়ে গেল স্যার 17 গুণিত 10/7%। তাহলে দেখো, তাহলে উপরে কত ছিল 17 আর এখানে 10, তাহলে 17 ইন্টু 10 করলাম, নিচে কত ছিল 7, তার মানে 17 ইন্টু 10 করলে কত হয়ে যাবে 170, 170কে 7 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে 7 2 14, থাকলো কত 3, 4 7 28 2, তার মানে 24.3% হয়ে যাবে আমাদের উত্তর, 24 কত হয়ে যাবে স্যার 3%। তাই রয়েছে অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার, 24.3% হয়ে যাবে আমাদের উত্তর। তার মানে কত লাভ করলে তুমি 24.3%, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য স্যার তুমি বাদ দাও, দিয়ে যেটা লাভ পাবে, লাভ করলে এত টাকা 85,000, কত টাকার জিনিসে স্যার 3,50,000 জিনিসে লাভ করছে 85,000, তাহলে 100তে কত শতকরা মানে কি 100 দ্বারা গুণ করতে হবে, 100তে কত করে নেব 24.3% হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা আশা করি আমার করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল, তো তোমরা নিজে থেকে করতে পারতে, খুব সহজ প্রশ্ন ছিল। চলো বলছে কত বছর পর 80,000 টাকার পরিমাণ বার্ষিক চক্রবৃদ্ধি 10% সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে বলছে 1,17,128 টাকা হয়ে যাবে, কত হয়ে যাবে স্যার
1,17,000 1,17,128 টাকা হয়ে যাবে। কত টাকা? ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা 10% চক্রবৃদ্ধি সরল সুদের হারে কত বছরে এত টাকা হয়ে যাবে? তাহলে দেখো 10% চক্রবৃদ্ধি সরল সুদের হার বলেছে। যখনই আমাকে সময় বের করতে বলবে যে কত বছরে হয়ে যাবে, কত বছরে এত টাকা হয়ে যাবে, আর যখন চক্রবৃদ্ধি সুদের কেস থাকবে তাহলে কি করবে? 10% বলেছে তো আগে বের করো। 10% মানে কি? 10/100 মানে কাটাকাটি করলে 1/10। তার মানে 1 বছরে 10 টাকার সুদ কত হচ্ছে চক্রবৃদ্ধি? 1 টাকা। তার মানে মোট হয়ে যাবে টাকাটা কত? 10 টাকার সুদ হচ্ছে 1 টাকা। তাহলে সুদে আসলে কত হয়? 11। কতর মধ্যে? 10 টাকার মধ্যে। তার মানে চক্রবৃদ্ধি সুদের হারে 10 টাকা যদি তুমি দাও তাহলে 1 বছরে কত হয়ে যাবে? 11 টাকা হয়ে যাবে। 1 টাকা বৃদ্ধি পেয়ে 11 টাকা হয়ে যাবে। তাহলে 10 টাকা যদি 1 বছরে এত টাকা হয় তার মানে ৮০,০০০ টাকাটা কত বছরে? ১,১৭,১২৮ টাকা হবে। আমি ধরে নিব টি বছরে। এই যে যেটা পার্সেন্টেজ থেকে পেলাম সেটার উপরে বসাবো টি সমান করে দিব এত। 10 টাকা যদি 1 বছরে 11 টাকা হয়ে যায় তাহলে এত টাকা কত বছরে এত টাকা হবে? আমি ধরলাম টি বছরে। তাহলে এপারে বসিয়ে দিব মাথাতে টি। তার মানে 11/10 তার পাওয়ারে টি। এটাকে যদি কাটাকাটি করো, আচ্ছা 1,00,000 কত ছিল? 28 তাই তো? কাটাকাটি করো, কাটাকাটি করার পরে যেটা পাবে সেটা হয়ে যাবে 11/10 এর পাওয়ারে 4। এখান থেকে তোমরা কাটাকাটি করে দেখবে, দিয়ে যে সংখ্যাগুলো পাবে দেখবে সেটা হবে 11 গুণিত 11 গুণিত 11 গুণিত 11 অর্থাৎ 4টা 11 গুণফলের সমান। আর নিচেরটা পাবে 4টা 10 এর গুণফলের সমান। তাহলে 4টা 11 গুণফল আর নিচে 4টা 10 এর গুণফল। তাহলে সেটাকে ঘিরে আমি কি লিখতে পারবো? 11/10 এর পাওয়ারে 4। তাহলে এই শূন্য কাটলো, তাহলে টি পড়ে থাকলো। টি এর ভ্যালু কত পড়ে থাকলো? 4। তার মানে কত বছরে স্যার? 4 বছরে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে। তাহলে চক্রবৃদ্ধি সুদের কথা যখনই বলবে আর তোমাকে টাইম বের করতে হবে তাহলে এই টাইপের করে দিবে তুমি এই মেথডে। চলো বলছে যদি এ অনুপাত বি, একেবারে সহজ প্রশ্ন রয়েছে। দেখো আমাকে এ অনুপাত বি বলেছে 6:7, 5:6 এবং B:6 সমান যদি 6:7 হয় তাহলে বলছে এ প্লাস বি অনুপাত বি প্লাস সি অনুপাত সি প্লাস এর ভ্যালু কত হবে? তাহলে আগে আমরা দেখো এ অনুপাত বি আর বি অনুপাত সি এর মান দেওয়া রয়েছে। এখান থেকে এ অনুপাত বি অনুপাত সি এর মানটা বের করো। কার মান বের করতে হবে স্যার? এ অনুপাত বি অনুপাত সি এর। তাহলে এ অনুপাত বি কত দেওয়া আছে? এ অনুপাত বি 5:6। তাহলে এ এর নিচে 5, বি এর নিচে 6, তাই তো? এবার কি দেওয়া আছে? বি অনুপাত সি 6:7। বি এর নিচে দেওয়া আছে 6 আর সি এর মানটা দেওয়া আছে 7। 6 কত স্যার? 6:7। এখান থেকে এবার তুমি এ অনুপাত বি অনুপাত সি আশা করি বের করতে পারবে। আমি বলে দিয়েছিলাম কিভাবে করবে। 6 এর পরে কিছু নেই, 6 বসাবো। এই 6 এর আগে কিছু নেই, 6 বসাবো। 5-6 30, 6-6 36, 6-7 42। কত দ্বারা কাটাকাটি যাবে? 2 দ্বারা। 2 দ্বারা যদি করি 15, 2 দ্বারা 18, 2 দ্বারা 21। আবার 3 দ্বারা যাবে স্যার। দেখো 3-5 15, 3-6 18, 3-7 21। তার মানে 5:6:7। অর্থাৎ এ এর ভ্যালু পেলাম 5, বি এর ভ্যালু 6, সি এর ভ্যালু 7। তাহলে আমাদেরকে জিজ্ঞাসা কি করেছে স্যার? এ প্লাস বি অনুপাত বি প্লাস সি অনুপাত সি প্লাস এ, এটাই তো? কি জিজ্ঞাসা করেছে স্যার? এ প্লাস বি অনুপাত বি প্লাস সি অনুপাত সি প্লাস এ, এটাই তো জিজ্ঞাসা করেছে। মান বসে দাও। এ এর মান কত ছিল স্যার? 5 যোগ বি এর মান কত ছিল? 6 করে দেব অনুপাত বি এর ভ্যালু 6 প্লাস 7, সি এর ভ্যালু 7 প্লাস এ এর ভ্যালু 5। তাহলে কত হয়ে যাবে? 5 আর 6 11 অনুপাত 6 এর সাথে স্যার 13 অনুপাত 7-5 12। তাহলে কত পেয়ে গেলাম উত্তর স্যার? 11:13:12। 11:13:12 কোথায় রয়েছে? 11-13-12 রয়েছে। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো আশা করি বুঝতে পেরেছো। দেখে নাও একবার। চলো পরের প্রশ্নে। কি বলছে 7 নম্বর অঙ্ক আমার? 10টি জিনিসের গড় মূল্য 89 টাকা। 10টি জিনিসের গড় মূল্য 10টা জিনিসের গড় মূল্য 89 টাকা। তার মানে মোট মূল্য কত হয়ে যাবে? আমি কি বলেছিলাম যে যদি আমার গড় বলে দেয় কোনো কয়টা জিনিসের মূল্য যদি বা বলে দিল আমাকে 10 জন ব্যক্তির গড় বয়স হচ্ছে আমার 10 করে, তাহলে তাদের মোট বয়স কত হয়ে যাবে? 10 গুণিত 10 সমান 100। মানে গড়টাকে আমরা সংখ্যা দ্বারা গুণ করে দিলে পেয়ে যাব মোট। তার মানে 10টি সংখ্যার, আচ্ছা কি বলছে? 10টি জিনিসের গড় মূল্য। তুমি 10টা জিনিস কিনে নিয়ে এসছো, যার গড় মূল্য 89 টাকা করে, অর্থাৎ গড়ে এক একটার দাম 89 টাকা করে। তাহলে 10টার মোট দাম কত হবে? 10 গুণিত 89 সমান হয়ে যাবে 890 টাকা, তাই তো? ঠিক অ্যান্সার।
এবার তাহলে আমরা পেয়ে গেলাম 10টা জিনিসের গড় যদি 89 হয় তাহলে 10টা জিনিসের মোট দাম কত হয়ে যাবে 890 টাকা। এবার বলছে যদি একটা জিনিসের দাম 35 টাকা হয় তাহলে বাকি 9টি জিনিসের গড় মূল্য কত হবে। এই যে 890 টাকার জিনিস তুমি নিয়ে এসছো, এর মধ্যে একটা জিনিসের দাম হচ্ছে 35 টাকা। তাহলে 35 টাকাটা বাদ দিয়ে দাও, 10 থেকে 5 বাদ 5, 9 থেকে 4 বাদ 5 8, 855 টাকা। তার মানে বাকি 9টা জিনিসের দাম কত 855। তাহলে বলেছে এই বাকি যে 9টা জিনিস রয়েছে তার মূল্য গড় মূল্যটা কত। তাহলে বাকি 9টা জিনিসের মোট দাম কত স্যার পেলাম 855, বাই কটা জিনিসের কথা বলেছে 9টা, ভাগ করে দিব 9 9 81, 5 9 45, তাহলে কত পেয়ে গেলাম 95। তার মানে বাকি 9টা জিনিসের গড় কত স্যার পেয়ে গেলাম 95। আর একবার বলে দিচ্ছি, 10টা জিনিস তুমি কিনে নিয়ে এসছো যার গড় মূল্য হচ্ছে 89, তাহলে মোট মূল্য কত হয়ে যাবে 10 গুণিত 89 সমান 890 টাকা, তাই তো। এবার এখান থেকে পেয়ে গেলাম। এবার বলছে এখানে একটা জিনিসের মূল্য রয়েছে 35 টাকা। তাহলে 10টার মধ্যে একটা জিনিসের দাম যদি 35 টাকা হয় তাহলে 9টা জিনিসের দাম কত হবে, একটা জিনিসের দাম বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে 855 টাকা। তাহলে 855 টাকা যদি 9টা জিনিসের দাম হয় তাহলে গড় কত হয়ে যাবে, মোট দাম বাই 9টা জিনিস, 9 দ্বারা ভাগ করে দেবো, 95 হয়ে যাবে কি উত্তর। চলো পরের প্রশ্ন স্যার কি বলছে, 120 মিটার লম্বা একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা গতিবেগে 18 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, তাহলে সেতুর দৈর্ঘ্য নির্ণয় করো। ট্রেনের স্পিড, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স আমি রবিবারে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে তো আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিয়েছি প্রথম ক্লাসেই প্রত্যেকটা ট্রেনের কেস। আশা করি তোমরা করতে পারবে। চলো আমি একবার করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বলছে 120 মিটার লম্বা একটা ট্রেন, এটা একটা ট্রেন রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। এই 120 মিটার লম্বা একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা গতিবেগে, কত স্যার কিমি পার ঘন্টা গতিবেগে 18 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করছে। এখানে একটা সেতু রয়েছে স্যার, এই সেতুটাকে কি করছে 18 সেকেন্ডে পার করছে। টাইম সমান কত 18 সেকেন্ড নিচ্ছে, পার করতে সময় নিচ্ছে 18 সেকেন্ড। তাহলে বলছে যে সেতুর দৈর্ঘ্য কত। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য রয়েছে ট্রেনের মিটারে, সময় রয়েছে সেকেন্ডে, তাহলে স্পিডটাকে কিসে করতে হবে মিটার পার সেকেন্ডে। মিটার আর সেকেন্ডে রয়েছে সময় আর দৈর্ঘ্য, তার মানে গতিটাকে আমরা করে দেবো কিসে মিটার পার সেকেন্ডে। 60 ইন্টু মিটার পার সেকেন্ডে করতে গেলে কি হবে স্যার, বড় থেকে ছোট দিকে যাচ্ছি, তার মানে ছোটটা উপরে বড়টা নিচে, তাই তো। পেয়ে গেলাম কত, কাটাকাটি করো 3 কুড়ি 60, 3 6 18, তাই তো। তার মানে উপরে রেখে দাও 20 গুণিত 5/6, এটাই রেখে দাও। তার মানে স্পিডটা কত পেয়ে গেলাম 20 গুণিত 5/6 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিড সমান কি জানি স্যার, ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড কত পেয়ে গেলাম 20 গুণিত 5/6 সমান দূরত্বটা এবার কত হয়ে যাবে স্যার, আমরা জানি যখন কোনো একটা ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা কোনো সেতু বা কোনো টানেলকে পার করবে তাহলে সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার প্লাস কি হয়ে যাবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য বাই সময় কত নিচ্ছে 18 সেকেন্ড। দৈর্ঘ্যটা সবসময় মনে রাখবে, যখন কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা কোনো সেতুকে পার করবে তখন কি হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে দেখো 6 দ্বারা 3 6 18, কোনাকুনি গুণ করো 5 গুণিং 100 আর 3 দ্বারা গুণ করলে 300, 300 সমান কত পেলাম 120 প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে শুধু সেতুর দৈর্ঘ্য সমান কত হয়ে যাবে 300 থেকে এই 120টা এপারে নিয়ে আসবো, বাদ দিয়ে দেবো, 120 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে 180 মিটার। কত হয়ে গেল স্যার 180 মিটার। তাহলে সেতুর দৈর্ঘ্যটা কত পেয়ে গেলাম স্যার 180 মিটার। অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে কিভাবে করলাম, এখান থেকে আগে কিমি পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে করে দেবো না, কেন, যেহেতু ট্রেনের দৈর্ঘ্য মিটারে আছে সময়টা সেকেন্ডে আছে, তাহলে মিটার পার সেকেন্ডে করে নেব। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম আমরা ফর্মুলা জানি। ট্রেনের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যখন একটা ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা কোনো ব্রিজকে পার করবে তখন কি হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। এখান থেকে ক্যালকুলেশন করবো, সেতুর দৈর্ঘ্য পেয়ে যাবো স্যার 180 মিটার। আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো অঙ্কটা। চলো এই পর্যন্ত ছিল আজকের ক্লাসের আমাদের লাস্ট অঙ্ক। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে করতে পেরেছো এবং প্রত্যেকটা অঙ্ক আশা করি বেশিরভাগ অঙ্ক, এর মধ্যে বেশিরভাগ অঙ্ক তোমরা যারা প্রথম থেকেই লেগে আছো প্রত্যেকটা প্র্যাকটিস সেটে তারা আশা করবো স্যার আমি করার আগে প্রত্যেকটা প্রশ্ন করতে পারছো, কারণ আমি এখানে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি আর তোমরা সেখানে কি করছো শর্টকাটে করছো। প্রত্যেকটা জিনিস কিন্তু এত ডিটেলসে লিখে করতে যাবে না স্যার, একেবারে সহজে করতে যাবে, যত লাইন গ্যাপ দিতে পারো করো। আমি এখানে এই কারণে এত ডিটেলসে করে দিচ্ছি কারণ আমি তোমাদেরকে বোঝাতে হবে আমাকে, সেই জন্য। কিন্তু তোমরা যখন করবে একেবারে
যত গ্যাপ মারতে পারো সেভাবে করবে স্যার। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।